হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আমরা কথা বলতেছিলাম জিওমেট্রিক্যাল অপটিক্স নিয়ে বা হচ্ছে জ্যামিতিক আলো বিজ্ঞান। জিওমেট্রিক্যাল অপটিক্সের আজকের আলোচনা শুরু হবে কমপ্লেক্স মাইক্রোস্কোপ দিয়ে। কমপ্লেক্স মাইক্রোস্কোপ এমনিতে আমরা ছোটবেলায় কিংবা কলেজেও পড়ে এসেছি, দেখে এসেছি যে সেখানে কি করা হয় যে এমনিতে ভাইরাস ব্যাকটেরিয়া এটা সেটা দেখানোর জন্য এটাকে ব্যবহার করা হয়। কোপের বানানে লাস্টে এল হবে না, ওটা বাদ দিয়া, এবং সেটা দেখতে হয় এরকম আমাদের বইয়ের চিত্রে যেরকম দেখছি আমরা কিংবা হাতে ধরে যেভাবে দেখছি। এখানে উপরের দিকে একটা নল থাকে এবং নিচে আরো অনেক বডি টডি এটা সেটা ধরা জিনিস থাকে। নিচে হচ্ছে দেখা যায় যে তিনটা লেন্স থাকতেছে, তাই না? তিনটা এরকম লেন্স থাকে, সেই তিনটা লেন্স দিয়ে আবার হচ্ছে অবজেক্টকে দেখা যায়। আর এখানে কি ধরার জিনিসপত্র থাকে এরকম, এখানে হচ্ছে রাখা হয় জিনিসটাকে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এরকম স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে একটা লেন্স থাকে এবং আরো এখানে তিন ধরনের লেন্স থাকে। তোমার প্রয়োজন অনুযায়ী তোমার কতটুকু জুম করতে হবে সেই অনুযায়ী বিভিন্ন মানের লেন্স হিসাব করা হয়। কিন্তু যখন আমরা একটা বস্তুকে দেখতেছি তখন মেইনলি কাজ করতেছে উপরের একটা লেন্স, নিচের একটা লেন্স, তার মানে এট এ টাইম দুইটা লেন্স কাজ করার মাধ্যমে কমপ্লেক্স মাইক্রোস্কোপ কাজ করে থাকে, বা এটাকে আমরা বলে থাকি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। কমপ্লেক্স মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমরা শিখতেছি শুধুমাত্র দুইটা লেন্সের জন্য। এটা যে কেবলমাত্র দুইটা লেন্সের মধ্যে সীমাবদ্ধ, ব্যাপারটা এরকম নাও হতে পারে। কমপ্লেক্সের জন্য লেন্স আমরা মানে ন্যূনতম দুইটা দরকার হয়, ন্যূনতম দুইটা লেন্স। এবং আরেকটা জিনিস মনে রাখবো, এই দুইটা লেন্সের মধ্যে মোস্টলি এরা হবে হচ্ছে কনভেক্স লেন্স। দুইটার লেন্সই কনভেক্স লেন্স ইউজ করতে হয়, মোস্টলি কনভেক্স লেন্স ইউজ হয়। আচ্ছা, দুইটা কনভেক্স লেন্স আপাতত তাহলে আমরা দেখে নিই আসলে যে অবজেক্ট কোথায় থাকে এবং বিম্ব কিভাবে চোখের কাছে এসে তৈরি হয় সেই জিনিসটা দেখবো। তাহলে প্রথমত আমরা ধরে নিচ্ছি আমাদের এখানে আছে একটা নল আছে, তাই না? নল বলতে বা হচ্ছে এটাকে বলা হয় যন্ত্রের দৈর্ঘ্য। বইয়ের ভাষায় এটাকে বলা হয় যন্ত্রের দৈর্ঘ্য, যেখানে হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য বলতে বোঝানো হয় দুইটা লেন্সের মধ্যবর্তী দূরত্ব। লেন্সের সামনে এখানে অনেক কিছু থাকতে পারে, এখানে অনেক কিছু থাকতে পারে, কিন্তু যন্ত্রের দৈর্ঘ্য বলতে বোঝানো হয় দুইটা লেন্সের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা এখানে একটা লেন্স স্থাপন করব, এখানে একটা লেন্স স্থাপন করব। তাহলে করি, এখানে একটা লেন্স রাখা হইলো, এটা দেখতে এইরকম। এখানে আর একটা লেন্স রাখতেছি, সেটা ধরলাম এইরকম। হ্যাঁ, দুইটা লেন্স আছে। আমাদের ধরে নিব সবসময় আমাদের চোখটাকে হচ্ছে ডান পাশে। তাহলে ধরে নিতেছি এখানে হচ্ছে তুমি আছো, এটা হইতেছে তোমার চোখ, আর এটা হচ্ছে তুমি আর কি। এই চোখের মধ্যে তুমি দেখতে পাবা, আর হচ্ছে এইখানে এসে তোমার চোখের উপরে যাতে সে বিম্ব তৈরি করতে পারে এমন ভাবে আমরা বস্তুটাকে দেখতে চাই। ওকে, আচ্ছা, এখন তাহলে অবজেক্টটাকে রাখা হয় কোথায়? অবজেক্ট তো নিশ্চয়ই যন্ত্রের মাঝখানে থাকে না, থাকে কোথায়? এইটারও সামনে কোথাও থাকে, তাই না? এইটারও সামনে ধরে নিলাম আমাদের অবজেক্ট হচ্ছে এই জায়গায় কোথাও আছে, এইখানে। এখানে আমাদের অবজেক্ট আছে। আচ্ছা, এখন এইখানে ব্যাপারটা কি যে তুমি চোখ কোথায় রাখছো বলো তো? চোখ রাখছো এই লেন্সের কাছাকাছি এবং অবজেক্ট রাখা হয়েছে এই লেন্সটার কাছাকাছি। চোখ যে লেন্সের কাছে থাকে সেই লেন্সের একটা বিশেষ নাম আছে, সেটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে আইপিস। হ্যাঁ, যে লেন্সের কাছে তোমার চোখ থাকবে সেটাকে বলা হবে আইপিস, বা বাংলা খুব সম্ভবত বলে অভিনেত্র। হ্যাঁ, অভিনেত্র। আর অবজেক্টের কাছে যে লেন্সটা থাকে সেটাকে বলা হয় অবজেক্ট পিস, অথবা বাংলায় বলে অভিলক্ষ্য। লক্ষ্য থেকে অবজেক্ট, অবজেক্টিভ মানে কিন্তু লক্ষ্য বোঝায়, সেখান থেকে অবজেক্ট পিস মানে অভিলক্ষ্য। আর আইপিস মানে চোখের কাছে, সেটা হচ্ছে বোঝাচ্ছে তার মানে অভিনেত্র। ঠিক আছে? আচ্ছা, অভিলক্ষ্য এর ফোকাস দূরত্ব বোঝানোর জন্য ব্যবহার করা হয় এফ ও, ও অথবা এফ নটও বলে এটাকে মাঝে মাঝে। এফ ও বলতে বোঝাচ্ছি আমরা এখানে যে অবজেক্ট পিসের ফোকাল লেন্থ এফ ও, অথবা এটাকে পড়া হয় এফ নট হিসেবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার আইপিস। তাহলে আইপিস এর জন্য আমরা ওর ফোকাল ডিসটেন্সটাকে বলবো এফ ই, তাহলে ফোকাল লেন্থ ফর আইপিস। ওকে, আচ্ছা, বুদ্ধি করে বলো তো যে এই লেন্সের জন্য এটা হচ্ছে প্রাইমারি অবজেক্টটা, এই প্রাইমারি অবজেক্ট থেকে এই লেন্সের দূরত্ব, কোন একটা লেন্স থেকে অবজেক্টের দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করে থাকি? ইউ দিয়ে প্রকাশ করে থাকি। যেহেতু এটা একটা অবজেক্ট পিস, তাহলে এই ইউটাকে আমরা বলবো হচ্ছে ইউ ও অথবা ইউ নট। ঠিক আছে? তাহলে এই যে ডিস্টেন্সটা এখানে আছে লেন্স থেকে দূরত্বটা, সেই ডিস্টেন্সটা হচ্ছে ইউ নট। ওকে, খুব ভালো কথা। আচ্ছা, এখন একটা জিনিস তোমাকে বুঝাই, সেটা হচ্ছে যে এর পরবর্তী বিম্বটা কোথায় তৈরি হবে, বা বিম্বটা আসলে আমরা দেখতে পাই কিভাবে? প্রথমত এইখানে থাকে প্রাইমারি অবজেক্ট। প্রাইমারি অবজেক্ট থেকে একটা প্রাইমারি ইমেজ তৈরি হয়, কারণ লেন্স দুইটা আছে, দুইবার ইমেজ ফর্ম করতে হবে আমাকে। প্রাইমারি অবজেক্ট থেকে একটা প্রাইমারি ইমেজ তৈরি হবে। প্রাইমারি অবজেক্ট থেকে প্রাইমারি ইমেজ অবশ্যই কি বলে কমপ্লেক্স মাইক্রোস্কোপের ক্ষেত্রে যে প্রাইমারি ইমেজটা সেটা তৈরি হতে হবে এর ভিতরে। এর ভিতরে বলতে এই দুইটা লেন্সের ভিতরে কোথাও অবশ্যই তৈরি হতে হবে, তাছাড়া তুমি বস্তুকে দেখতে পাবা না। এটা হচ্ছে প্রথম কথা। যদি এর ভিতরে তৈরি হয় তাহলে বলতো কি বলে, এর ভিতরে যদি কোথাও তৈরি হয় ইমেজটা, তাহলে কি সেটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে? বাস্তব হবে। বাস্তব হলে আবার সেটা উল্টাও হবে। উল্টা হবে। তাহলে আমরা ধরে নিলাম এইখানে কোথাও তার হচ্ছে ইয়াটা তৈরি করলো, অবাস্তব ইমেজটা তৈরি, সরি বাস্তব ইমেজ তৈরি করলো এবং উল্টা হিসেবে সে তৈরি হলো। খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। এরপরে তাহলে এইখানে এই লেন্সের কারণে যে ইমেজটা তৈরি হলো সেটা হচ্ছে এই জায়গায় আছে। লেন্স থেকে ইমেজের ডিস্টেন্সকে আমরা প্রকাশ করে থাকি ভি এর মাধ্যমে, তাই না? ভি দিয়ে প্রকাশ করি। যেহেতু এটা অবজেক্ট পিসের জন্য ইমেজের ডিস্টেন্স, তাহলে সেটাকে আমরা বলবো ভি নট। বুঝি? এই ডিস্টেন্সটাকে তাহলে আমরা বলতেছি ভি নট। ভি নট। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে
যে আইপিস তাহলে কি কাজ করতেছে। আইপিস এর কাজ হচ্ছে সে এইটাকে তার নিজের প্রাইমারি অবজেক্ট মনে করে। এখানে যে প্রাইমারি ইমেজ তৈরি হলো ওর জন্য এইটা তখন অবজেক্ট, এই লেন্সের জন্য তখন মানে ও আচ্ছা এই ওস্তাদ আমার সামনে আছে, এ মনে হয় অবজেক্ট। তাহলে এই লেন্স যখন ওর জন্য কাজ করে, এখন ব্যাপারটা কি হয় যে এদের ফোকাল লেন্থ এবং এইটার ফোকাল লেন্থের মধ্যে একটু পার্থক্য আছে। এইটার ফোকাল লেন্থটা তুলনামূলকভাবে বেশি হয়, বুঝছি। ফোকাল লেন্থ যদি তুলনামূলকভাবে বেশি হয় তাহলে বলো তো বুদ্ধি করে এমন কি হইতে পারে না এই বস্তুটা এই লেন্সের ফোকাল লেন্থের ভিতরে অবস্থিত? বুঝি নাই, বুঝছি, হইতেই পারে। যদি এই বস্তুটা এই লেন্সের জন্য ফোকাল লেন্থের ভিতরে অবস্থিত হয় তাহলে হ্যাঁ, তাহলে যদি এর ভিতরে অবস্থিত হয় তাহলে তার যে ইমেজ সেটা কি বাস্তব হবে নাকি অবাস্তব হবে? যদি ফোকাল লেন্থের ভিতরে এসে বসে থাকে এই লেন্সের সাপেক্ষে, তাহলে এই লেন্সের সাপেক্ষে যে ইমেজ তৈরি হবে অবাস্তব হবে। যদি লেন্সের ইমেজ অবাস্তব হয় তার মানে সেটা লেন্সের একই পাশে অবস্থিত হয়, তাহলে এইখানে যে প্রাইমারি ইমেজটা আছে এই প্রাইমারি ইমেজের জন্য এখন ফাইনাল ইমেজ একটা পাওয়া যাবে, সেই ফাইনাল ইমেজটা অবশ্যই অবাস্তব হবে। ফাইনাল ইমেজ যে অবাস্তবটা পাওয়া যায় সেটা কি সোজা হয় নাকি উল্টা হয়? এই প্রাইমারি ইমেজের জন্য যে ইমেজটা পাই আমরা, আর মানে এই লেন্সের জন্য যে ইমেজ সেটা কি সোজা হবে নাকি উল্টা হবে? অবশ্যই সোজা হবে। তাহলে ও যেভাবে ছিল আর পা উপরে ছিল মাথা নিচে ছিল, আমি যে ইমেজটা পাবো, হ্যাঁ আমি যে ইমেজটা পাবো, আচ্ছা দেখো যেটা বলতেছিলাম যে এখানে হচ্ছে ভি নট কাজ করতেছে, এটা তো এই লেন্সের জন্য, আর ওর লেন্সের জন্য এখন যে ইমেজটা তৈরি হবে যদি ফোকাল লেন্থের ভিতরে থাকে তাহলে অবশ্যই সেটা হবে সোজা এবং বিবর্ধিতও হয়, তাই না? এবং আরেকটা জিনিস দেখছিলাম যেহেতু এটা পাওয়া যায় তো কিভাবে, পিছনের দিকে বর্ধিত করার মাধ্যমে, তাই না? পিছনের দিকে বর্ধিত করলে জানি কি হয়, ইমেজটা আরো বড় হয়। তাহলে আমি যে ফাইনাল ইমেজটা এখন পাচ্ছি সেই ফাইনাল ইমেজটা কিন্তু তাইলে এইখানে কোথাও তৈরি হবে এবং বড় হয়ে তৈরি হবে, তাই না? তাইলে আমরা চোখের মধ্যে আসলে যেটা দেখি তাহলে সেটা কিভাবে তৈরি হচ্ছে, এইখান থেকে এই জায়গায়, ঠিক আছে? অভিনেত্রের লেন্সের মাধ্যমে আমরা কিন্তু আসলে মূলত এই অবজেক্টটাকে দেখতে পাই, আর এই অবজেক্টটা হচ্ছে এই ইমেজটাকে দেখতে পাই। এই অবজেক্টটা শুরুতে থাকে, ও একটা প্রাইমারি ইমেজ এখানে তৈরি করে, এই প্রাইমারি ইমেজের জন্য একটা ফাইনাল ইমেজ তৈরি হয় আইপিস এর মাধ্যমে, যেটা এইখানে হয় এবং আমরা এই জিনিসটাকে দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা এখন আমাদের একটা টার্গেট থাকে কি, যে ভাই আমি যে ফাইনাল ইমেজটা দেখবো সেই ফাইনাল ইমেজটা যাতে আমার চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে থাকে। 25 সেন্টিমিটার দূরে থাকার জন্য তাহলে কি হবে উপকার আমাদের, কারণ 25 সেন্টিমিটার দূরে থাকলে আমি সব থেকে বেশি স্পষ্ট দেখতে পাবো। হ্যাঁ, আমি যদি কানা হই তাহলে তো চশমা দিয়ে হচ্ছে 25 সেন্টিমিটার দূরে স্পষ্ট দেখবো, আর যদি আমার চোখ ভালো থাকে তাহলে পারে হচ্ছে এমনিতেই 25 সেন্টিমিটার দূরে আমি দেখতে পাবো স্পষ্টভাবে। আচ্ছা এখন এই লেন্সটার জন্য, আইপিস এর জন্য এই দূরত্বটাকে আমি কি বলে থাকি, আইপিস এর জন্য এইটাই কিন্তু অবজেক্ট, তাই না? তাহলে এই দূরত্বটাকে ও কি মনে করবে, ইউ মনে করবে, ইউ। আর যেহেতু এটা আইপিস তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা ইউ ই। তাহলে এইটুকু দূরত্ব এইটুকু বলতেছি আমরা ইউ ই। আর ফাইনালি যে একটা আছে ফাইনাল ইমেজ আইপিস থেকে যত দূরত্বে আছে এই তো বড় একটা জিনিসটা, এই বড় জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ভি ই, তাই না? আচ্ছা যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভিই বলতেছি ততক্ষণ পর্যন্ত এটার মানের দিক থেকে ধনাত্মক হিসেবেই থাকবে, ঠিক আছে? যখন আমরা সূত্রের ভিতরে বসাবো 1/f = 1/u + 1/v, ওই জায়গায় যখন আমরা আইপিস এর জন্য কাজ করব তখন সেখানে মাইনাস চিহ্ন দিয়ে দূরত্বটাকে লিখবো, অন্য সব জায়গায় এটা যাতে ধনাত্মক হিসেবে থাকে। ঋণাত্মক লিখলেও সমস্যা নেই, আমার কিছু ধরে না কেউ। আচ্ছা এইভাবেই কাজ করে, একটা অবজেক্ট এই জায়গায় থাকে, তারপরে এখানে ইমেজ তৈরি করে, এইখানে হচ্ছে এইটাকে সে প্রাইমারি ইমেজ মনে করে, তারপরে হচ্ছে এইখানে দেখতে পায়। এখন ম্যাথ দুইটা থাকে, ম্যাথ দুই রকমের ভাবে জিজ্ঞেস করে। ম্যাথ দুই রকম জিজ্ঞেস করার আগে একটা কথা বলে রাখি, এখানে বুদ্ধি করে দেখো তো, এই যে যন্ত্রের দৈর্ঘ্যটা, এই যন্ত্রের দৈর্ঘ্যটা কি এইখানে দেখানো আছে এমন কোন রাশিমালা দিয়ে প্রকাশ করা যায়? যায় কি হিসেবে? হ্যাঁ, ভি নট এবং ইউ ই এর যোগফল, এটাকে যন্ত্রের দৈর্ঘ্যকে বলা হয় এল, এটাকে বলতে পারি আমরা ইউ ই প্লাস ভি নট। এই জিনিসটা তোমার কমপ্লেক্সের ক্ষেত্রে কাজে লাগে, টেলিস্কোপের জন্য কাজে লাগে, টেলিস্কোপের অসীমে ফোকাস করুক আর যেখানে ফোকাস করুক ইউ ই প্লাস ভি নট এই জিনিসটা সব জায়গায় থাকে। যদি তুমি দুইটা লেন্স নিয়ে কাজ করো তাদের মধ্যে অবশ্যই দেখা যাবে যে তাদের দৈর্ঘ্যটা হবে হচ্ছে বা মধ্যবর্তী দূরত্বটা হবে হচ্ছে ইউ ই এবং ভি নটের যোগফল, ঠিক আছে? আচ্ছা এবার বলতেছিলাম যে কোশ্চেন দুই ভাবে থাকতে পারে। একটা হচ্ছে কি করে যে তোমাকে ফাইনাল ইমেজের অবস্থান বলে দেয়, তোমাকে বের করতে হয় যে এই জিনিসটা কোথায় ছিল, মানে প্রাইমারি অবজেক্টটা কোথায় ছিল। আর একটা কাজ করে প্রাইমারি অবজেক্টটাকে বলে দেয়, এরপরে বলে হচ্ছে যে ফাইনাল ইমেজটা কোথায় তৈরি হবে। বুঝছি, এই দুইটা কাজ, আর কোনো কাজই নাই। এই তো এখন ধর, এবং হচ্ছে এই যে এফ ও এবং এফ ই এগুলো সবসময় দেওয়া থাকে, এফ নট আর এফ ই এটা সবসময় দেওয়া থাকবে। তাহলে দেখো যদি তোমাকে শুরুতে প্রাইমারি ইমেজটাই দেওয়া থাকে তাহলে তুমি বাকিটা কোন স্টেপে করতে পারো। শুরুতে যদি তোমাকে প্রাইমারি ইমেজ দেওয়া আছে তার মানে তোমার কাছে ইউ নট দেওয়া আছে, তোমার কাছে এফ নট দেওয়া আছে, তাহলে এই দুইটা কাজে লাগায় কি ভি নট বের করা যাবে? ওই যে জাতীয় সূত্র 1/f = 1/u + 1/v, যখন ওর জন্য সূত্র অ্যাপ্লাই করব তখন ওই এফ ইউ আর ভি এর নিচে একটা করে নট বসাই দিব, শেষ। আচ্ছা তোমাকে যন্ত্রের দৈর্ঘ্যটাও দেওয়া থাকবে, যন্ত্রের যদি দৈর্ঘ্য দেওয়া থাকে এবং তুমি ভি নট বের করে ফেলছো তাহলে দৈর্ঘ্য থেকে, যন্ত্রের দৈর্ঘ্য থেকে ভি নট বাদ দিলে কি তুমি ইউ ই পেয়ে যাবে না?
এখন তুমি ইউই জানো, তোমার কাছে এফই দেওয়া আছে, তাহলে ওই জাতীয় সূত্র ব্যবহার করে তুমি ভিই পেয়ে যাবা। অর্থাৎ তুমি বলতে পারবা যে আইপিস থেকে কত দূরে এইখানে আমাদের ইমেজটা ফাইনালি ফর্ম করতেছে, অথবা আমরা চোখ থেকে কত দূরে দেখতে পাবো। বুঝতে পারলাম? বুঝছি। যদি উল্টা জিনিস দেওয়া থাকে, তার মানে হচ্ছে তোমার কাছে ভিই দেওয়া আছে এবং তোমার কাছে এফই দেওয়া আছে, তুমি ইউই বের করতে পারবা। যন্ত্রের দৈর্ঘ্য থেকে ইউই বাদ দিয়ে দিলে তুমি ভি নট পেয়ে গেলা। ভি নট যদি পেয়ে যাও, তোমার কাছে এফ নট দেওয়া থাকবে, জাতীয় সূত্র ব্যবহার করে ইউ নট বের করে ফেলতে পারবো। শেষ। আচ্ছা, এখন কিছু ব্যাপার আছে যে এইটাকে ভিই দূরত্বটাকে সবসময় স্পষ্টভাবে বলে দেয় না। এটাকে বলা হয় হচ্ছে যে নিকট বিন্দুতে অবস্থিত, বা স্পষ্ট দর্শনের জন্য কোথায় রাখতে হবে, এইসব কথা বলতে। স্পষ্ট দর্শন মানে কি? 25 সেন্টিমিটার দূরে। নিকট বিন্দু কই? 25 সেন্টিমিটার দূরে। এই 25 সেন্টিমিটার দূরের ইনফরমেশনটা মাঝে মাঝে স্পষ্টভাবে লেখা থাকে, ওইটাই খালি একটু বুদ্ধি করে বুঝে নিলেই হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথমে অবজেক্ট পিসের জন্য প্রাইমারি একটা ইমেজ তৈরি হবে দুইটা লেন্সের মাঝামাঝি জায়গায়, এই যে এইটা। এরপরে এই ইমেজটা তখন অবজেক্ট হিসেবে কাজ করবে দ্বিতীয় লেন্সের জন্য। দ্বিতীয় লেন্সের প্রতিসরণের মাধ্যমে এইখানে আমরা দেখতে পাবো কি বলে এটার নাম, এটা কি নাম, ফাইনাল ইমেজটা তৈরি হয়। আচ্ছা, বুদ্ধি করে বলো তো, এফ ও এর ফোকাল ডিস্টেন্স বেশি হবে নাকি এফ ই এটার ফোকাল ডিস্টেন্স বেশি হবে? এফ ই এর ফোকাল ডিস্টেন্স বেশি। তার কারণ দেখা যাচ্ছিল যে বললাম যে এটা অবশ্যই কোথায় আছে, এর ভিতরের দিকে আছে, তাই না? মানে হচ্ছে ফোকাল ডিস্টেন্সের ভিতরে আছে, সেই কারণে তো উল্টাভাবে দেখা যাইতেছে। তাহলে কম্পারেটিভলি দেখবা যে তোমাকে যদি কখনো বলে যে দুইটা লেন্স দিয়ে তুমি যৌগিক অনুবীক্ষণ যন্ত্র তৈরি করো, তাইলে কোনটাকে আইপিস হিসেবে ইউজ করবো, কোনটাকে অবজেক্ট পিস হিসেবে ইউজ করবো? যার ফোকাল ডিস্টেন্স বেশি সেটাকে অবজেক্ট আইপিস হিসেবে ইউজ করবো, সরি, যেটার ফোকাল ডিস্টেন্স বেশি হবে সেটাকে আইপিস হিসেবে ইউজ করবো। যদি তোমাকে এলোমেলো ভাবে 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার দুইটা ফোকাল ডিস্টেন্স দিয়ে দেয়, যার ফোকাল ডিস্টেন্স বেশি সেটাকে এফ ই ধরে নিয়ে ম্যাথ করতে থাকবো। পারা যাবে? বুঝছি ব্যাপারটা? তাহলে কমপ্লেক্স মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে বুঝলাম। এখন ব্যাপারটা হচ্ছে কি, এইটুক তো বের করা ক্ষান্ত হয় না, কোথায় রাখতে হবে না রাখতে হবে এগুলো জিজ্ঞেস করে, ভালো কথা। এগুলোর জন্য কেউ কেউ ডিরেক্ট সূত্র ব্যবহার করে, ঠিক আছে? কেউ কেউ ডিরেক্ট সূত্র ব্যবহার করে থাকে যে এল এর জন্য কি হয়, ম্যাগনিফিকেশনের জন্য কি হয়, এখান থেকে সূত্র ডিরাইভ করা যায়, কমপ্লেক্স মাইক্রোস্কোপের জন্য সূত্র বের করা যায়। কিন্তু ঝামেলাটা হলো আমরা যখন টেলিস্কোপ বের করতে যাব, তোমাদের বই তো না, মানে হচ্ছে এমনিতে স্বাভাবিকভাবে কমপ্লেক্স মাইক্রোস্কোপের জন্য এল এবং এম, এল মানে যন্ত্রের দৈর্ঘ্যের একটা সূত্র দেখায়, ম্যাগনিফিকেশনের জন্য একটা সূত্র দেখায়। দুইটা সূত্র খুব সম্ভবত বইয়ে আছে, ওই দুইটা সূত্র পড়তে হয়। আবার টেলিস্কোপ যখন আমরা পড়তে যাই, টেলিস্কোপের জন্য আবার যন্ত্রের দৈর্ঘ্য এবং ম্যাগনিফিকেশনের দুইটা সূত্র আছে। তার মধ্যে এই দুজন আবার দুই ভাবে কাজ করে, একটা নিকট ফোকাসিং বলে আর একটা বলে অসীমে ফোকাসিং। হেতে আরো ঝামেলা। তার মানে ওইখানে টোটাল সূত্র 4টা, একই রকম দেখতে সূত্রগুলো সবগুলো কিন্তু ওই ইউ ভি, ইউ নট, ভি নট, ইউ ই, ভি ই এইসব দিয়ে বানানো। তো ওই জিনিসগুলো দেখতে বেশি কনফিউজিং হয়ে যায়। সেই কারণে আমরা কমপ্লেক্স মাইক্রোস্কোপের জন্য কোনো সূত্র পড়বো না। কমপ্লেক্স মাইক্রোস্কোপের জন্য একটাই সূত্র, সেটা হচ্ছে 1/f = 1/u + 1/v, অর্থাৎ জাতীয় সূত্র ব্যবহার করে আমরা কমপ্লেক্স মাইক্রোস্কোপের ক্যালকুলেশন গুলো করবো। মনে থাকবে? বুঝি? আচ্ছা, ভেরি গুড। তাহলে বুঝা যদি থাকো, তাহলে এখানে আমি একটা আস্তে ধীরে কোশ্চেন লিখি, তারপরে সেটাকে আমরা সলভ করার ট্রাই করি। তাহলে আমাদেরকে কোশ্চেন বলছে কমপ্লেক্স মাইক্রোস্কোপ হ্যাভিং ফোকাল লেন্থ অফ 2 সেন্টিমিটার এন্ড 5 সেন্টিমিটার। আমি যেটা বললাম যে কোশ্চেনে তোমাকে মাঝে মাঝে নাও বলে দিতে পারে যে কোনটা আইপিস কোনটা অবজেক্ট পিস। তাহলে কি যেভাবে জানি বুঝলাম ফোকাল লেন্থ কার বেশি হবে? আইপিসের জন্য বেশি। তাহলে এটা হবে হচ্ছে 5 সেন্টিমিটার, এটা আইপিসের, আর এটা হচ্ছে পেলাম আমরা অবজেক্ট পিসের। ভালো কথা। হাউ ফার do we need to place the object from the object piece so that the final image will be at the distance of 20 centimeters from the eyepiece? That is, যে অবজেক্ট পিস থেকে কত দূরে আমাকে অবজেক্টটাকে রাখতে হবে যাতে ফাইনাল ইমেজটা আইপিস থেকে 20 সেন্টিমিটার দূরে থাকে। টিউব লেন্থ ইজ 16 সেন্টিমিটার। আর টিউব লেন্থ মানে হচ্ছে বাংলায় নলের দৈর্ঘ্য বলে। হ্যাঁ, বাংলায় বলতেছি কারণ কোশ্চেনে যেভাবে বাংলা থাকে সেই হিসাবে। আচ্ছা, এখন তাহলে আঁকি চেহারাটা, এটা হচ্ছে আমাদের সেই নলটা হবে। তাহলে ধরে নিলাম এখানে হইতেছে আমাদের একটা লেন্স রাখলাম, এখানে আরেকটা লেন্স রাখলাম, এখানে হচ্ছে আমাদের এফ ও আছে, এখানে আমাদের আছে এফ ই। ভালো কথা থাকবা। এরপরে অবজেক্ট পিসটাকে, এখন আমাদের ওই যে কোশ্চেন বলছিলাম যে দুইটা জিনিস থাকতে পারে, হয় তোমাকে মানে কি বলে ফাইনাল ইমেজের ডিসটেন্স দেওয়া থাকবে অথবা ইনিশিয়াল অবজেক্ট। তাহলে এখানে ফাইনাল ইমেজটা দেওয়া আছে 20 সেন্টিমিটার, তাহলে এখানে ভিই দেওয়া আছে তোমার কাছে। তাহলে আমাদের এইখানে হচ্ছে ফাইনাল ইমেজ যেটা তৈরি হয়েছিল কোথায়, এই দূরে কোথাও, এইখানে এটা দেওয়া আছে। এবং এখান থেকে আমরা চাইলে আইপিস এর জন্য কোথায় যে প্রাইমারি ইয়াটা হয়েছিল, ইমেজটা তৈরি হয়েছিল, এই জায়গায় এটা বের করতে পারি। তাহলে এই ডিসটেন্সটা, এটা হচ্ছে তাহলে এখন 20 সেন্টিমিটার, এই ডিসটেন্সটা বের করব, তারপরে এটা বের করব, তারপরে পরে লাস্টটা বের করে ফেলবো। লাস্টটা হবে এই জায়গায় কোথাও, তাই তো? আচ্ছা, তাহলে এখানে এইটুকের নাম হচ্ছে আমাদের ভিই, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। ওকে, এখন এফই এটা দেওয়া ছিল কত? 5, এফ নট দেওয়া ছিল 2। তাহলে জাতীয় সূত্র ব্যবহার করি, লিখবো এভাবে 1/fe ইকুয়ালস, কি লিখলাম, 1/fe ইকুয়ালস 1/ue প্লাস 1/ve। তারপর মান বসাবো 1/5 প্লাস 1/u
ইউই এটা তো জানি না, প্লাস তো না, ইকুয়ালস 1 বাই ইউই, এটা বের করতে হবে। ইউই জানি কতটুকু, এই যে এইটুকু ডিস্টেন্স, আর হচ্ছে ভিই বসাবো এখন। এই জায়গায় এখন 20 বসাইলে হবে না, কেন 20 বসাবো না, কারণ অবাস্তবের জন্য হচ্ছে আমাদের ফাইনাল ইমেজের দূরত্বটাকে আমরা নেগেটিভ ধরে নেই, তাহলে এটা হবে -20। তাহলে এখান থেকে ইউইটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার ওই যে কি বলে 5 আর 20 এর ইনভার্স, তাহলে 5 20 4, 5 দিয়ে ভাগ 4 হবে নাকি, 4 সেন্টিমিটার। হুম 4 সেন্টিমিটার আসে, 4 সেন্টিমিটার। তাহলে এইটুকু দূরত্ব আমরা পেয়ে গেলাম 4 সেন্টিমিটার। তাহলে বুদ্ধি করে বলো তো এই ডিস্টেন্সটাকে আমরা বলতাম ভিও, এটা কত হবে? 12, কারণ আমাদের টিউব লেন্থ দেওয়া ছিল 16, তাহলে 4 বাদ দিলে এটা হয়ে গেল 12। তাহলে আবার জাতীয় সূত্র অ্যাপ্লাই করব, তাহলে এখানে লিখবো 1 বাই এফ নট প্লাস 1 বাই ইউ নট প্লাস 1 বাই ভি নট। তাহলে 1 বাই এফ নট এটাকে আমরা বলে থাকি হচ্ছে 1 বাই 2 যোগ 1 বাই ইউ নট, এটা জানি না, ইউ নটটা হবে কত, এটাই তো আমাদের রেজাল্ট হবে তাই না, তাহলে ইউ নট। আর এটা হইতেছে, এটা কি এবার পজিটিভ নাকি নেগেটিভ, যেহেতু বাস্তব ইমেজ তাহলে পজিটিভ, ভেরি গুড। তাহলে ইউ নট কত হবে এখান থেকে বের করে ফেলি, 2.4 সেন্টিমিটার আসবে, 2.4 সেন্টিমিটার। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের একটা ইউ নট, এটা হচ্ছে আমাদের একটা ইউই, এখানে একটা ভিই আছে, এখানে একটা আর কি জানি, আর একটা কি জানি থাকে ভি নট, এই যে এখানে একটা ভি নট আছে। এখন কোশ্চেনের ভিতরে তো আমাদের যে জিজ্ঞেস করছিল কত দূরে রাখতে হবে অবজেক্ট পিস থেকে, পাই গেছি 2.4 সেন্টিমিটার দূরে। এখন একটা কাহিনী করে কি, এরপরে বলে যে আপনি যে এখন অবজেক্টটা এখানে যে তৈরি হইলো এটা বিবর্ধন কত বা ম্যাগনিফিকেশন কত। বিবর্ধন বা ম্যাগনিফিকেশনের জন্য তোমাকে আমি শিখাইছিলাম যে যদি এরকম লেন্সগুলা পরপর লেন্সগুলা থাকে, হ্যাঁ একটু দূরত্বে যদি থাকে, তাহলে তাদের জন্য ম্যাগনিফিকেশনের জন্য ওর জন্য ম্যাগনিফিকেশন এবং ওর জন্য যে ম্যাগনিফিকেশন হয় সেই ম্যাগনিফিকেশন গুলা গুণফল বের করে দিলেই হবে। তাহলে টোটাল ম্যাগনিফিকেশনের জন্য সূত্রটা হচ্ছে এরকম, m ইকুয়ালস হচ্ছে m নট ইন্টু me। m নট মানে কি, m নট মানে হচ্ছে v নট বাই u নট, আর me মানে হচ্ছে ve বাই me, সরি me বলতেছি, ve বাই ue। তাহলে v নট বসাই, v নট মানে হচ্ছে 12, u নট মানে হচ্ছে 2.4, বসাই দিলাম। গুণ করবো ওর সাথে কে আছে ve পাইছিলাম আমরা 20 এবং ue পাইছিলাম আমরা 4। তাহলে এখান থেকে দেখো তো ম্যাগনিফিকেশন কত আসে, 12 কে 2.4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আসে 5, আর ওইদিকে বসে কত 5 মনে হয়, হ্যাঁ 5 হচ্ছে 25, তাহলে টোটাল আসলো 25। তাহলে আমরা বলতে পারি যে আমাদের অবজেক্টের বিবর্ধন কত 25, অর্থাৎ 25 গুণ বড় হয়ে গেল জিনিসটা, মানে 25 গুণ বড় দেখতে পাবো আমাদের যে অবজেক্টটা আছে। বুঝতে পারছি? আচ্ছা, এটা এভাবে ওই যে বললাম তোমাকে হচ্ছে কোশ্চেনে হচ্ছে লেন্থ বের করার জন্য সূত্র একটা থাকে, ওটা মুখস্থ করলে না করাই ভালো আমার মনে হয়, কারণ এইভাবেই আমাদের হয়ে যায়। দরকার প্রয়োজন মতে আমরা ভি নট এবং ইউই ম্যানুয়ালি বের করে যোগ করে দিব। ম্যাগনিফিকেশন বললে ম্যানুয়ালি তো আমাদের এই অঙ্কটা করার সময় আমাদের তো এগুলো আলাদা আলাদা ভাবে বের করতেই হয়েছে, তাহলে আমার কি দরকার অন্য সূত্র মুখস্থ করার এর মধ্যে, এই মানগুলোর ভিতরে বসাই দিয়ে বের করে ফেলবো 25, শেষ। আচ্ছা, পরেরটা লিখি এবার আমি কোশ্চেন। আচ্ছা দেখো, এফ নট এবং এফ ই দুইটা দিয়ে দিচ্ছে, খুব সুন্দর। বলছেন ফর নিয়ার পয়েন্ট ফোকাসিং ক্যালকুলেট দ্য ম্যাগনিফিকেশন অফ দ্য টিউব লেন্থ ইফ দ্য টিউব লেন্থ ইজ 20 সেন্টিমিটার। ফর নিয়ার পয়েন্ট বলতে ফোকাসিং, তাহলে এখানে কিসের ভ্যালু দেওয়া আছে বলতো? নিয়ার পয়েন্ট ফোকাসিং মানে হচ্ছে তুমি যে অবজেক্টটাকে দেখতে পাবা সেটা হচ্ছে নিকট বিন্দুতে থাকবে, তার মানে ভিই যেটা সেটা হচ্ছে 25 সেন্টিমিটার এখানে বলা আছে। 20 না, নিয়ার পয়েন্ট 25 না, 25 সেন্টিমিটার দূরে আমাদের নিয়ার পয়েন্ট আছে, এটা হচ্ছে ভিই দেওয়া, ভিই পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখন বাকি জিনিসগুলো দেখি বানাই। এখানে আমাদের তার মানে ফাইনাল ইমেজ ধরলাম এখানে তৈরি হয়েছিল, আর আমাদের প্রাইমারি ইমেজ অবশ্যই এর মাঝখানে কোথাও, আর আমাদের অবজেক্ট এইখানে কোথাও, যেটা হয়েছিল এইরকম স্বাভাবিক ছিল। হ্যাঁ, এখন এই টোটাল ডিস্টেন্সটাকে বলা আছে হচ্ছে 25 সেন্টিমিটার। ভালো কথা, এইটুকু ডিস্টেন্স আমরা এখন একটু ক্যালকুলেট করে নিই, যেহেতু আমাদের এখানে এফ ই দেওয়া ছিল, এফ ই দেওয়া ছিল 2 সেন্টিমিটার। তাহলে আমরা বসাই এখানে যে ইয়া বলে কি জানি নাম, জাতীয় সূত্রটারে বসাই 1 বাই এফ ই ইকুয়ালস টু 1 বাই ইউই প্লাস 1 বাই ভিই। কেমনে কইলা? এফ ই দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে 1 বাই 2 ইকুয়ালস টু 1 বাই ইউই, এটা তো দেওয়া নেই, এটাই বের করতে হবে। আর এখানে হচ্ছে 1 বাই -25। তাহলে -25 এর জন্য এখান থেকে ইউই ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 50 বাই 27 সেন্টিমিটার। ভালো কথা, 50 বাই 27, যাই হোক তাই হোক সমস্যা নেই। এখন এইটুকু দূরত্ব আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি, এইটুকু হচ্ছে পাইছি 50 বাই 27, আর এই দূরত্বটা এখন 20 থেকে এই দূরত্বটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাই যাবো কি ভি নট, তাই না? এল থেকে যদি আমি ইউই বাদ দিই তাহলে পেয়ে যাবো ভি নট। তাহলে এল মানে ছিল 20 বিয়োগ 50 বাই 27, তাহলে ভি নট কত আসবে? ভি নট আসতেছে দেখো 490 বাই 27, 490 বাই 27 এরকম আসবে। এখন ভি নট পেয়ে গেলাম, এখন আবার জাতীয় সূত্র অ্যাপ্লাই করবো, তাহলে 1 বাই এফ নট, এটা লিখে রাখি এটাকে 490 বাই 27, তাহলে এফ নট
ইকুয়ালস টু 1 বাই ইউ নট, কি লিখলাম 1 বাই ইউ নট প্লাস 1 বাই ভি নট, তাহলে 1 বাই এফ নট। এখন এটা 5 মিলিমিটার না, কিন্তু 5 মিলিমিটার ইউনিটে আছে, আর এমনিতে আমরা সব সেন্টিমিটার ইউনিটে কাজ করতেছিলাম, তাহলে মিলিমিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যায়, কত হবে 0.5 সেন্টিমিটার ইকুয়ালস হবে 1 বাই ইউ নট, জানি না কত এটা, প্লাস 1 বাই ভি নট। 1 বাই ভি এটাকে মানে হচ্ছে, তাহলে আমরা 27 বাই 490 এভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আবার ইউ নট ক্যালকুলেট করে পেয়ে যাবো, ইউ নট আসবে এখান থেকে 490 ডিভাইডেড বাই 953। ঠিক আছে, এগুলাকে তুমি যদি দশমিকের চাইলে ভাঙায় লিখতে পারো, কোনো বিশেষ কোনো সমস্যা নেই, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। আচ্ছা, এখন বলছে যে করতে, যে ম্যাগনিফিকেশন অফ দ্যাট, ম্যাগনিফিকেশন বের করতে বলছে, ক্যালকুলেট দ্য ম্যাগনিফিকেশন। তাহলে ম্যাগনিফিকেশনের জন্য বললাম যে এম সমান হচ্ছে এম নট ইন্টু এম ই হবে, তাহলে এম নট মানে ভি নট বাই ইউ নট ইন্টু ভিই বাই ইউ ই, তাই না? তাহলে বসায় দিই, মডিউলাস না দিলেও হয়, কারণ আমরা সব ধনাত্মক চিহ্ন নিয়েই বসায় কাজ করি আসলে। তাহলে ভি, হ্যাঁ, এখানে ভি নট দেওয়া আছে 490 বাই 27, আর ইউ নট আমরা বের করলাম কত 490 বাই 5953 ইন্টু ভিই দেওয়া ছিল কত 25 সেন্টিমিটার দূরে 25, আর ইউই আমরা পাইছি 50 বাই 27। তাহলে দেখো এটা ক্যালকুলেট করলে কত হয়, নিজেও জানি না, দেখি এটা 490 বাই 27 ডিভাইডেড বাই 490 বাই 953 গুণ 25, আর নিচে হচ্ছে 50 বাই 27, কত আসে অলমোস্ট তোমার 476.5, 476.5। এটা হচ্ছে ম্যাগনিফিকেশনের ভ্যালু পেয়ে গেলাম আমরা। এটা কিন্তু বিশাল বড়। কেন বিশাল বড় হয়েছে বলতো? হ্যাঁ, এই বিশাল বড় হওয়ার কারণ হচ্ছে এই যে ফোকাল লেন্থটা অনেক ছোট ইউজ করা হয়েছিল, এবং তুলনামূলকভাবে অনেক ছোট 2 সেন্টিমিটার, আর এখানে ব্যবহার করা হয়েছে আধা সেন্টিমিটার, তার মানে একটা 4 গুণ দেখা যেতেছে ফোকাল লেন্থটা। ফোকাল লেন্থের কম্প্যারিজন মানে কম্পারেটিভলি কম বেশি হওয়ার কারণে বা বিশাল পার্থক্য থাকার কারণে এর ম্যাগনিফিকেশন বেশি আসছে। এর ম্যাগনিফিকেশন এত বেশি হয়নি কারণ এটা কিন্তু একটা 2.5 গুণ, এবং তাহলে বোঝো 2.5 গুণের জন্য 25 সেন্টিমিটার হইলো, ঠিক আছে। এখানে কত গুণ হয়েছে জানি, এটা তো এখানে 4 গুণের জন্যই দেখছো, তাহলে বিশাল পার্থক্য, বুঝছি, এই আর কি। যাই হোক, আর এটা ডিপেন্ড করে তুমি নিকটের ফোকাস করতে চাও নাকি দূরে ফোকাস করতে চাও এইসবের উপরে। প্লাস হচ্ছে এখানে মধ্যবর্তী দূরত্বটাও দেখো, মধ্যবর্তী দূরত্বের কাহিনী আছে 20 সেন্টিমিটার, আগের বার তো কম ছিল 16 সেন্টিমিটার, এরকম বহুত রকমের কাহিনী। যে বড় মাইক্রোস্কোপ দেখি না আমরা, যে বেশি বড় মানে বেশি ভালোভাবে কাজ করার জন্য বড় মাইক্রোস্কোপ গুলো ইউজ হয়, তার মানে হয়তো টিউব লেন্থ বেশি হওয়া লাগে সেগুলোর জন্য। তাহলে এইখানে মনে হয় আর কোনো সমস্যা থাকার কথা না, যদি তোমাকে তাহলে বললাম তো হয় এইটা দিয়ে দিবে অথবা এইটা দিয়ে দিবে, অন্যটা বের করে ফেলবো, আর হইতে পারে তোমাকে দিতে পারে ম্যাগনিফিকেশনের ভ্যালু, ম্যাগনিফিকেশনের জন্য মানগুলো বের হবে এমনিতে ম্যাথ করার সময়, এগুলো গুণ করে দিলে হয়ে যাবে, শেষ, বুঝছি। এখানে হচ্ছে কমপ্লেক্স মাইক্রোস্কোপের মোটামুটি কাহিনী শেষ। টেলিস্কোপে যাই আমরা, একেবারে কাহিনী শেষ না, হ্যাঁ, কাহিনী হচ্ছে আরো পরে আসবে, যখন ম্যাথগুলো আবার মানে এখন এগুলোর পরেও আরো ম্যাথ আছে যেগুলো তোমার কনসেপ্ট বুকে আছে কিংবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে আছে, ওগুলো আমার যে কঠিন তা না, কিন্তু ওইগুলাই আর কি রিপিট করে দিছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে এখন টেলিস্কোপ। টেলিস্কোপ কিভাবে কাজ করে? টেলিস্কোপ তুলনামূলকভাবে আমার অনেক মজা লাগে আর কি এটা নিয়ে কাজ করতে, তো একটু ভালোভাবে দেখি বুঝি। প্রথম কথা হচ্ছে যে টেলিস্কোপের মানে ব্যবহারটা কি, টেলিস্কোপ আমরা কেন ব্যবহার করি? অনেক দূরের জিনিস দেখার জন্য, তাই না? টেলিস্কোপের তো উদ্দেশ্যটা এটা যে আমরা অনেক দূরের জিনিস দেখবো। টেলিস্কোপ অনেক দূরের জিনিস দেখার জন্য টেলিস্কোপ ব্যবহার করা হয়। টেলিস্কোপ যদি যেহেতু অনেক দূর থেকে আসতেছে, তাহলে বলো তো টেলিস্কোপের জন্য এই দূরত্বটাকে আমরা কি বলতে পারি? ইউই, তাই না? সরি, ইউ নটই বলি, টেলিস্কোপের জন্য তো এটাকে ইউ নট বলবো। এখন টেলিস্কোপের জন্য ইউ নটের ভ্যালুটা কত হবে? ধরো এটা দিয়ে টেলিস্কোপ বানাইছি, অনেক বেশি হবে। এটা মানে তুলনামূলকভাবে এদের যে দৈর্ঘ্যগুলো আছে পিছি পিছি দৈর্ঘ্যের তুলনায় এই দৈর্ঘ্যটা কিন্তু অসীমের মতোই। তাহলে ইউ নট এখানে যখন ইউ নটটা আছে, আমরা যখন ম্যাগনিফিকেশন ক্যালকুলেট করতে যাবো, তার মানে তাহলে এইখানে একটা ইউ নট চলে আসবে যার মান আসলে বিশাল বড়, তাই না? যেটার মান অনেক বেশি। তাহলে এই ভগ্নাংশটার ভ্যালুটা, এখানে যে ভগ্নাংশটা পাওয়া যাবে সেটা কি প্রকৃত হবে নাকি অপ্রকৃত হবে, কি মনে হয়? প্রকৃত ভগ্নাংশই হবে এবং মানটা শূন্যের অনেক কাছাকাছি। কারণ দেখো এই ভ্যালুগুলো দেখবা তুমি হাতে গুনতেছো একটা লেন্স আটাতে কত দূরে, তুমি জিনিসটাকে ফোকাস করতেছো হচ্ছে 25 সেন্টিমিটার দূরে, কিন্তু দেখা যাইতেছে যে এই ইউ নটটার ভ্যালু এত বিশাল, এর ভিতরে যখন আমরা বসাবো তখন এই মানটা অত্যন্ত বড় হওয়ার কারণে ম্যাগনিফিকেশনের ভ্যালু দেখা যাবে একের থেকে কম দেখাচ্ছে। তার মানে কি বস্তুটাকে আসলে ছোট দেখাচ্ছে, কিন্তু আসলে কি ছোট দেখায় টেলিস্কোপে? অবশ্যই না। তাহলে টেলিস্কোপের জন্য আমাদের এইখানে যে আমরা বিবর্ধনটা ব্যবহার করছি, এই বিবর্ধনের সূত্রগুলো ব্যবহার করা যায় না। এইখানে আমরা যে বিবর্ধনের সূত্রগুলো ব্যবহার করছি, এই বিবর্ধনকে বলা হয় রৈখিক বিবর্ধন, ঠিক আছে, বা লিনিয়ার ম্যাগনিফিকেশন। টেলিস্কোপের জন্য আমাদেরকে যে বিবর্ধন ইউজ করতে হয় এটার নাম হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বা কৌণিক বিবর্ধন। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে টেলিস্কোপের জন্য আমরা ব্যবহার করে থাকি হচ্ছে কৌণিক বিবর্ধন একটা জিনিস। তো ভাই কৌণিক বিবর্ধন কি?
তার আগে আমরা দেখে নেই যে লেন্সের ভিতরে কাজ করে কিভাবে, মানে টেলিস্কোপটা কাজ করে কিভাবে। টেলিস্কোপের জন্য একটা প্রথম কথা যে আলোটা আসে অসীম থেকে। তুমি কি ছোটবেলায় পড়ছিলে কিনা মনে নাই? যদি আলো অসীম থেকে আসে এটা ধরা হয়, তাহলে আলোটাকে কিন্তু একদম লেন্সের অক্ষ বরাবর ফেলা হয় না, আলোটাকে কিন্তু একটু বাঁকায় ফেলা হয়, তাই না? মনে আছে? আলোগুলা সমান্তরালে অনেক দূর থেকে আসে। এখন থেকে বলতেছি, এতক্ষণ কথা বলিনি। এটা আঁকার সময় কিছু বলিনি। তখন আলোটা কি করে, একটা আলো হচ্ছে এই বরাবর এখানে চলে আসে, হুম, আর আরেকটা আলো হচ্ছে এর সমান্তরালে থাকে, এটা আলোক কেন্দ্র দিয়ে চলে গেল, এইমাত্র যেটা আসলো সেটা আলোক কেন্দ্র দিয়ে চলে গেল, আর এইখানে যে আছে সে হচ্ছে ধরো এই জায়গায় একটু বাঁকায় টাকায় এই জায়গায় হচ্ছে জমা হইলো, ঠিক আছে? আচ্ছা, আর আরেকজন এইখান থেকে আরো একদল ইয়া তৈরি হয়, কি বলে, রশ্মি যায় আর কি, এটার ক্ষেত্রে ওর কাছে যায়, তাহলে একটা চলে যায় কোথায়, আলোক কেন্দ্র বরাবর, এবং আরেকটা চলে যায় হচ্ছে স্বাভাবিকভাবে যায়, তারপরে হচ্ছে সে এখানে তোমার চোখের ভিতরে এরকম সমান্তরালে যায় ধরো অবজেক্টের দৃষ্টি তৈরি করে। হ্যাঁ, অনেক এক্সাক্ট চিত্র মনে হয় আঁকা হয়নি, কিন্তু মোটামুটি এমনি কাজ করে। হ্যাঁ, এটা ধরলাম আমাদের চোখ। ও, অনেক সুন্দর হয়েছে চোখটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চোখ, আর অবজেক্ট তো মূলত এখানে, অবজেক্ট তো এদিকে কোথাও তৈরি হয়। এটা পর, ওটা আমাদের লাগতেছে না আপাতত। কেন লাগতেছে না এটা দেখবো, মানে অবজেক্ট কত দূরে তৈরি হচ্ছে এটা আপাতত লাগতেছে না। আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করি যে এইখানে কৌণিক ইয়ার কথা বলতেছিলাম, তাই না? কৌণিক বিবর্ধন, কৌণিক বিবর্ধনের জন্য এখানে দেখো তো, এটা হচ্ছে আমাদের বিম্ব ধরে নেওয়া হয়, এটা হচ্ছে যদি বিম্ব হয়, তাহলে এই বিম্বের জন্য বিম্ব হচ্ছে কি জানি বলে, বিম্ব চোখে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় বিটা দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? তাহলে এখানে বিটা কোণটা হবে যে এই বিম্ব থেকে আলোক কেন্দ্র বরাবর যেটা চলে গেছে সেটাকে আমরা বিটা হিসেবে চিহ্নিত করতেছি, এই কোণটাকে আমরা বলতেছি বিটা। তাহলে এই কোণটার মাপ কত হবে? এইটাও তখন বিটা, এইটাও তখন বিটা হবে। আরেকটা জিনিস, হ্যাঁ হ্যাঁ শুনছি, আর যেটা হচ্ছে অক্ষের সাথে, বা সরি, লেন্সের শুরুতে ইনিশিয়ালি বস্তু যেই কোণ উৎপন্ন করে, একটা হচ্ছে বিম্ব কোণ উৎপন্ন করলো লেন্সের সাথে, বিম্ব লেন্সের সাথে যে কোণ উৎপন্ন করলো সেটা হচ্ছে বিটা, বস্তু লেন্সের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলি আমরা আলফা। আলফা কোণ হিসেবে ধরা হয় এই যে এইখানে বরাবর আলোক কেন্দ্র বরাবর যেটা আসছে ওইটারে, তাহলে এইটাকে আমরা বলতেছি আলফা। তাহলে আমরা এই কোণটাকে বলতে পারি আলফা, ঠিক আছে? তাহলে বাকি যারা আছে এই জায়গায়, এই কোণটা হচ্ছে মোটামুটি ভাবে অপ্রয়োজনীয়, এই বাহুটা আমাদের ক্যালকুলেশনের জন্য এইটাও মোটামুটি ভাবে অপ্রয়োজনীয়। এখন দেখো এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের জন্য আমরা যদি এই শীর্ষ থেকে এইটার উপর একটা লম্ব টানি, তাহলে লম্বটার চেহারা হয় দেখতে এইরকম, এরকম চেহারা। এখন এইখানে এদেরকে বিভিন্ন নামে ধরো নামকরণ করলাম, তাহলে এই বিন্দুটার নাম দিলাম ধরো এ, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে আমি সি, এই বিন্দুটার নাম দিলাম বি, কোনটা দিলাম নাম, আচ্ছা থাক সমস্যা নেই, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম হচ্ছে ই, ঠিক আছে? তাহলে এ ডিই এবং সি ডিই দুইটা ত্রিভুজ তৈরি হলো, এ ডিই এবং সি ডিই দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, খুব ভালো কথা। আচ্ছা, ও আচ্ছা, যেটা বলতেছি, হ্যাঁ আচ্ছা, তৈরি হয়েছে। এখন এক্ষেত্রে দেখো আমরা এ ই এইটুকু দৈর্ঘ্যকে কি বলতাম জানি, এইটুকু দৈর্ঘ্যকে কি বলা হয়? ভি নট, কারণ হচ্ছে এটা অবজেক্ট পিসের জন্য ভি নট ছিল, হ্যাঁ। আর এইখানে এই দূরত্বটাকে আমরা বলতাম হচ্ছে কি ইউই, এটা হচ্ছে আই পিস থেকে অবজেক্টের ডিস্টেন্স, কারণ ওর জন্য এটাই অবজেক্ট, তাহলে এটা হবে কি রে, ইউ লিখতে পারি না, এটা হবে হচ্ছে ইউই। তাহলে দেখো আগেরটার মতোই এখানেও নলের যে দৈর্ঘ্য, এটা যদি নল হয় টোটাল বা টিউবটা হয়, তাহলে সেই নলের দৈর্ঘ্য এল ইকুয়ালস টু ভি নট প্লাস ইউই বলা যায়, বলতে পারি। আচ্ছা, তাহলে নলের দৈর্ঘ্য পাইলাম। এখন আরেকটা জিনিস ওই যে বললাম আমি যে টেলিস্কোপের ক্ষেত্রে আমরা হচ্ছে এল এবং এম এই দুটোর জন্য সূত্র মনে রাখার ট্রাই করি, তাহলে এর জন্য এল এর কাহিনী তো পেয়ে গেলাম, এল তো হচ্ছে ভি নট আর ইউই যোগ করে দিলে হয়ে যাবে, শেষ। তাইলে ওর জন্য এখন ম্যাগনিফিকেশনের ভ্যালুটা কেমন? ম্যাগনিফিকেশনের জন্য তোমাকে একটু আগে বললাম যেখানে কৌণিক বিবর্ধনের হিসাব হয়, এই অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনকে এম দিয়ে যদি আমরা প্রকাশ করি তাহলে সেটাকে লেখা যায় হচ্ছে বিটা বাই আলফা। অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনকে বলা হয় বিটা বাই আলফা। এখন বুদ্ধি করে বলো তো যে কোণের মান এখানে কি অনেক ছোট নাকি এরকম বড় বড় হবে? এখানে কিন্তু অবজেক্ট যখন অনেক দূর থেকে আসে তখন কিন্তু সে এত ব্যাকা ভাবে এই লেন্সের উপরে পড়ে না, অনেক দূর থেকে আসলে এই কোণের মানটা অনেক ছোট হয়, কিন্তু পুরোপুরি ভাবে যে এই কোণের সাথে বা এই অক্ষের সাথে মিশে আছে এটা আমরা ধরি না, আমরা ধরে নিই খুব ছোট্ট একটা কোণ তৈরি করে সেখানে মিশে আছে। তাহলে এই কোণের মান যদি ছোট হয় তাহলে এই কোণের মানও ছোট হইতে বাধ্য, কারণ এই কোণ যদি ছোট হয় তাহলে এই যে ডিই এইটা কি, এটার হাইট কমে যাবে, তাহলে এটা যদি বাটু হয়ে যায় তাহলে এইখানেও কোণের মানটা অনেক ছোট হবে, তাহলে আলফা বিটা আসলে দুইজনই খুব ছোট ছোট, চিত্রতে বোঝানোর জন্য আমরা বড় করে রাখছি, কিন্তু আলফা বিটা দুইজনই খুব পিচ্ছি পিচ্ছি জিনিস। যদি এদের কোণের মান অনেক ছোট হয় তাহলে বলো তো এরকম পড়ছি না আমরা যে থিটা সমান লেখা যায় ট্যান থিটা, করছি, করছিলাম। তাহলে এখানে এই এই বিটা আর আলফাটাকে আমরা লিখতে পারি হচ্ছে ট্যান বিটা এবং ট্যান আলফা। তাই দেখো তো ট্যান বিটা মানে কত, ত্রিভুজ থেকে দেখো তো, সিডিই ত্রিভুজের ভিতরে ট্যান বিটা, হ্যাঁ ডিই বাই সিই,
ঠিক আছে, এটা লিখে দেই তাহলে ডিই ডিভাইডেড বাই সিই। ওকে, তাহলে tan আলফা কত? ডিই বাই এই। তাহলে ডিই উপর থেকে উঠে গেল গা, তাহলে থাকে এখানে এই ডিভাইডেড বাই এই ডিভাইডেড বাই সিই। এই এটা মানে জানি আবার কি, এই মানে হচ্ছে ভি নট, তাহলে পেলাম ভি নট। আর সিই এটার মানে হচ্ছে ইউই, তাহলে এটা হবে ইউই। অর্থাৎ টেলিস্কোপের জন্য ম্যাগনিফিকেশনের ভ্যালু হচ্ছে ভি নট এবং ইউই এর অনুপাত, এবং নলের দৈর্ঘ্য হচ্ছে এদের দুজন্য দৈর্ঘ্য। এটা কৌণিক বিবর্ধনের জন্য ফর্মুলা। এটা আমি কেমনে করবো? এইখানে যেমন আমরা শিখছিলাম, এইখানে যখন পড়তেছিলাম তখন ছোটবেলায় যেরকম এইটারও বলা হয়েছিল ভি নট বাই ইউ নট। এখন দৈর্ঘ্যের হিসাবে কেন, যদি আমরা ম্যাগনিফিকেশনের ভ্যালু যখন আমরা এটা শিখছি যে এল প্রাইম বাই এল, এটা একটা ছিল না, সে ওই জিনিসটার উচ্চতা দিয়ে হিসাব করতো। উচ্চতার জন্য জিনিসটা ঠিক আছে, তোর হাইট আগে ছিল 5, হয়েছে 2, আগে ছিল হাইট হয়েছে 5 আর আগে ছিল 2, তাহলে বুঝলাম যে একটা আড়াই গুণ হয়েছে। এই দৈর্ঘ্যের হিসাবে এটা কিভাবে বোঝা যায়? এটা তো আমি জানতাম না, তাই না? এটা তো আমরা কখনো জানি নাই। আমি কথা হচ্ছে আমি জানি না, এটা হচ্ছে মূল কথা, যে এই দৈর্ঘ্যের হিসাবটাও যেমন এই ম্যাগনিফিকেশনের ভ্যালুটা আমরা অনেকদিন থেকে চিনি বলে এটাকে নিয়ে কখনো কোশ্চেন করি নাই। এখানে এখন চিনি না বলে এটাকে নিয়ে কোশ্চেন করতেছি। এটারও ব্যাখ্যা আছে, কিন্তু এটাকে কেন এইভাবে বলা হয় একটু আমার জানা নেই। যদি জানতে পারি তাহলে জানাই দেবো। আচ্ছা, তাইলে তাহলে ম্যাগনিফিকেশনের মান পাইলাম এবং হচ্ছে ভি নট বাই ইউই পাইলাম, এবং নলের দৈর্ঘ্য হচ্ছে ভি নট আর ইউই। এখন কথা হচ্ছে এখানে এই দুইটা হচ্ছে জেনারেল টার্ম, একদম জেনারেল ভাবে যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে কোনো একটা টেলিস্কোপ দিচ্ছি তোমার, এটার ম্যাগনিফিকেশন কি হবে, তুমি বলবা ভি নট বাই ইউই। যদি তোমাকে বলি যে যন্ত্রের দৈর্ঘ্য কত হবে, তুমি বলবা ভি নট প্লাস ইউই। ঠিক আছে, খুব সহজ হিসাব। এটা হচ্ছে জেনারেলি কোনো রকম শর্ত ছাড়া। অন্য রকমের দুইটা শর্ত এখন আনা হবে, সেই দুইটা শর্তের জন্য তখন এই সূত্রগুলো একটু চেঞ্জ হয় দেখতে, কিন্তু ওই সূত্রগুলোর মাদার ইকুয়েশন এগুলো থেকে বের করে আনা যায়। আমি এইটুকুই শুধু মনে রাখতাম, ভি নট আর ইউই যোগ হবে ভি নট ডিভাইডেড বাই ইউই হবে। বাকি দুইটা জিনিস সময় মতো শর্ত অনুযায়ী আমরা বের করে নিতে পারবো। আচ্ছা, তাহলে ফাইনালি জেনারেল টার্মসে আমরা সূত্রগুলো পাইলাম। এম ইকুয়ালস টু লিখে রাখি ভি নট বাই ইউই, আর এল সমান আমরা পাইলাম ভি নট এবং ইউই এর যোগফল। তাহলে একবার যোগ করবো, একবার হচ্ছে ওদেরকে ভাগ করে রাখবো। এই তাহলে এই দুইটা হচ্ছে একদম জেনারেল, মানে সবসময় সত্যি, এগুলা সব সূত্রে ব্যবহার করা যাবে, অলওয়েজ অ্যাপ্লিকেবল। আচ্ছা, এবার দেখি হচ্ছে দুইটা কন্ডিশনের কথা যেটা বলতেছি, যে দুইটা বিশেষ কন্ডিশনে এই জিনিসগুলো চেঞ্জ হয়। সেই দুইটা বিশেষ কন্ডিশনের একটা নাম হচ্ছে বলা হয় নিয়ার পয়েন্ট ফোকাসিং, আর একটাকে বলা হয় হচ্ছে ইনফাইনাইট ফোকাসিং। তাহলে নিয়ার পয়েন্ট ফোকাসিং বা হচ্ছে নিকট ফোকাসিং এর ব্যাপারটা কি? নিকট ফোকাসিং এর ক্ষেত্রে কি করা হয়, এইখান থেকে যে আরেকটা ফাইনাল ইমেজটা তৈরি হবে, সেই ফাইনাল ইমেজটাকে ধরা হয়, সেটা হবে হচ্ছে 25 সেন্টিমিটার দূরত্বে। ঠিক আছে, আর আরেকটা জিনিস আছে সেটা নাম হচ্ছে অসীম ফোকাসিং। সেটার ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে ভিই যেটা থাকবে ফাইনাল ইমেজ, সেই ফাইনাল ইমেজটা অসীমে তৈরি হবে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস ক্লিয়ারলি দেখে নেওয়া যেতে পারে। ও কোন জায়গায়? নিয়ার পয়েন্টটা অসীম। আচ্ছা আচ্ছা, বুঝতেছি। তার আগে এই দুইটাকে আরেকটু মডিফাই করে লেখা দরকার, এটাকে আরেকটু মডিফাই করে নিই, দাঁড়াও। এই সূত্রগুলো ডিরেক্টলি এরকম, এটা জেনারেল সূত্র না, জেনারেল সূত্রটা আরেকটু স্পেসিফিক ভাবে বলা যায়। দেখো তো আমাদের এরপরের আলোচনা যেটা হচ্ছে সেটাকে বলা হয় নিয়ার পয়েন্ট ফোকাসিং, আর একটাকে বলা হয় ইনফাইনাইট ফোকাসিং। এই দুই রকমের ফোকাসিং হয়, অর্থাৎ একটা হয় হচ্ছে আমরা বস্তুটাকে 25 সেন্টিমিটার দূরে দেখতে চাই, অথবা হচ্ছে আমরা ইনফিনিটিতে দেখতে চাই, ফাইনাল যে ইমেজটা তৈরি হবে সেটা। হ্যাঁ, এটা হচ্ছে তার মানে কি আইপিসের উপরে যখন আলো পড়লো তারপর আলো কই গেল সেটার উপরে ডিপেন্ড করে, তাই না? কিন্তু একটা জিনিস দেখো সবসময় সত্যি, সেটা হচ্ছে যে বস্তু কিন্তু তোমার আসবে অসীম থেকেই, তাই না? যেহেতু গ্রহ নক্ষত্র তারাগুলো সব অসীমেই রয়েছে, তাহলে বলো তো আমরা ইউ নট কত ধরে নিতে পারি? ইনফিনিটি। সকল ক্ষেত্রে ইউ নট সমান যদি ইনফিনিটি হয়, তাহলে জাতীয় সূত্রটা আমি যদি প্রথম ইয়াতে ব্যবহার করি, প্রথম লেন্সের জন্য বা অবজেক্ট পিসের জন্য ইউজ করি, তাহলে সূত্রটা হয় হচ্ছে এরকম 1/f নট ইকুয়ালস হচ্ছে 1/u নট প্লাস 1/v নট। এখন এর তলে ইনফিনিটি আছে, তাহলে এইটুকের মান কত? এইটুকের মান 0 চলে আসে। সুতরাং আমরা এফ নট সমান বলতে পারি ভি নট। ঠিক আছে, এফ নট এর ভ্যালু তো এমনিতে দেখছি আমরা ম্যাথের মধ্যে কিন্তু দেওয়াই থাকে বেশিরভাগ সময়, তাই না? তাহলে ওটাকে ডিরেক্ট ভি নট হিসেবে ইউজ করতে পারি, অথবা ভি নট ডিরেক্ট দেওয়া থাকলে সেটাকে এফ নট হিসেবে ইউজ করতে পারি। তাহলে আমাদের এইখানে যে সূত্রটা পাইলাম সেটা যে পাইছিলাম ভি নট বাই ইউই, এটাকে এখন কি লেখা যায়? এফ নট বাই ইউই। আবার যন্ত্রের দৈর্ঘ্যটা তাহলে আমরা এখন পাইলাম এফ নট প্লাস ইউই। বুঝতে পারলাম? আচ্ছা, যদি বুঝি তাহলে এখন জেনারেল সূত্রটা এবার আমরা লিখতেছি। জেনারেল সূত্রটা হচ্ছে এফ নট এর সাথে ইউই যোগ হবে ম্যাগনিফিকেশনের জন্য এফ নট থেকে এফ নট কে আর কি ভাগ করে দিতে হবে ইউই দিয়ে। তাহলে জেনারেল সূত্রটা হলো এখন এইরকম। এই দুটো হচ্ছে ইন জেনারেল, সকল ক্ষেত্রে সত্যি। কেন সকল ক্ষেত্রে সত্যি হলো? কারণ হচ্ছে আমাদের এই যে ইউ ইনফিনিটি থেকে আসতেছে, এটা তো সবসময় সত্যি হবে টেলিস্কোপের জন্য।
তাহলে এটাকে আমরা বলতে পারি অলওয়েজ অ্যাপ্লিকেবল। আচ্ছা, এরপরে হচ্ছে নিকট ফোকাসিং আর অসীম ফোকাসিং এর জিনিসটা নিয়ে আসি। নিকট ফোকাসিং তাহলে এটাকে বলা হয় নিয়ার পয়েন্ট ফোকাসিং। এটা পরের পেজে নিয়ে যাই, নাকি এখান থেকেই লিখবো, নাকি লিখবো না? সেটা একটু বড়, এটা এখানে পরের পেজে লিখি। এখন আমরা দেখবো নিয়ার পয়েন্ট ফোকাসিং বা নিকট ফোকাসিং মানে হচ্ছে আমাদের যে ফাইনাল ইমেজটা ভিই সেটা হবে 25 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। তাইলে নিয়ার পয়েন্ট ফোকাসিং এর জন্য আমাদের ভিই সেটা হবে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে ভিইটা যেহেতু এমনিতে কি অবাস্তব ইমেজ তৈরি করে, তাহলে এটাকে আমরা কি -25 ধরবো। আমাদের বই পুস্তকে এই ভিইটাকে ডিরেক্ট -d হিসাবে ধরা হয়, ঠিক আছে? কারণ এটা কি অবাস্তব ইমেজ এবং ডিটাকে বলা হচ্ছে যে কি জানি বলে এটারে ন্যূনতম দূরত্ব ফোকাসের বা চোখের ফোকাসের জন্য ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। তাহলে যদি তোমার সূত্রের ভিতরে কোথাও ডি থাকে তাহলে সেটা কিন্তু মাইনাস সহ হিসাব করেই লেখা হয়েছে, ঠিক আছে? ভিইটাকে ডিরেক্ট -d হিসেবে লেখা হয়েছে। তোমার সূত্রের ভিতরে যদি তুমি কোথাও পাও যে FE + d, তাহলে FE ধরো 2 সেন্টিমিটার আসছে, তখন তুমি d সমান -25 বসাবে না, শুধুমাত্র 25 সেন্টিমিটার বসবে। কারণ VE সমান -25, VE সমান -d, কিন্তু এই দুজনকে যদি তুমি নাও তাহলে কিন্তু d সমান শুধুমাত্র 25 হয়, ঠিক আছে? তাহলে d এর মান 25 হিসেবে বসাবো তোমার যখন এখান থেকে সূত্র আসবে, কিন্তু ভিই যখন তোমার সূত্রে থাকবে তখন -25 বসাতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে জাতীয় সূত্রটা ব্যবহার করি দ্বিতীয় সমীকরণ, দ্বিতীয় আইপিসের জন্য। তাহলে 1/FE = আমরা পাইলাম 1/UE + 1/VE। আমরা কি করতেছি, ভিইটাকে -d হিসেবে লিখে দিব, = UE - 1/d, ঠিক আছে? তাহলে এখান থেকে ইউইটা বের করবো। কেন ইউই কেন বের করতেছি? তার কারণ আমাদের জাতীয় সূত্র, সরি জাতীয় না তো, আমাদের এখানে যে জেনারেল টার্ম ছিল সেই জেনারেল টার্মে এফ নটটা ঠিক আছে, আমরা চাচ্ছি মানে ইউ নটটা ক্যালকুলেশন না করে ইউ নটের মান এর মধ্যে বসায় দেওয়ার জন্য এমন ভাবে সূত্র তৈরি করব। তুমি যদি এইভাবেই মানে ক্যালকুলেশন করে হাতে কলমে ইউ নট বের করো কোনো সমস্যা নেই, তুমি যদি ক্যালকুলেশন করে ইউই এখান থেকে বের করো কোনো সমস্যা নেই, তারপর ভাগ করে দিবা, যন্ত্রের দৈর্ঘ্য এম পেয়ে যাবা। কিন্তু যদি তুমি সূত্র হিসেবে মুখস্থ রাখতে চাও তাহলে ইউই এর জন্য কিছু জেনারেল টার্মস আমরা নিয়ে আসতেছি এখন নিকট ফোকাসিং এর জন্য, যেমন ভিই সমান হইতেছে এটা। এখন এইখান থেকে যখন তুমি ইউই এর জন্য ক্যালকুলেশন আনবা, ইউই সমান তাহলে তখন তুমি লিখতে পারবা FE * d ডিভাইডেড বাই FE + d। তাহলে দেখো এখন তুমি যখন সূত্রের ভিতরে এখন FE UE এর পরিবর্তে এদেরকে বসাবা তখন FE এটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, d সমান 25, এটা তুমি জানো, তাহলে ডাইরেক্ট সূত্রের ভিতরে মান বসাই দিলেই শেষ হয়ে যাবে অঙ্ক। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে এটাকে এল এর ভিতরে বসাই, দাগ দিই, এল এর ভিতরে ওকে বসাই। এল সমান ছিল আমাদের F0 + UE, তাই না? এখন UE এর জন্য আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে কি হবে FE * d ডিভাইডেড বাই FE + d। ওকে, এখন আমরা কি করব, লব এবং হরকে d দিয়ে ভাগ করে দিব। এইখানে লব এবং হরকে যদি d দিয়ে লব এবং হরকে যদি d দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাচ্ছি F0 + FE ডিভাইডেড বাই 1/1 তো না, FE/d + 1, ঠিক আছে? বুঝতে পারলাম? অথবা এটাকে লেখা যেতে পারে F0 + FE 1 + FE ডিভাইডেড বাই d, যেভাবে ইচ্ছা তুমি সেভাবে লিখতে পারো তোমার সুবিধা মতো। তাহলে ফাইনালি আমরা L সমান এখান থেকে বলতে পারি L = হবে F0 + FE ডিভাইডেড বাই 1 + FE + d। এটা হয়ে গেল তাহলে আমাদের জন্য কিসের সূত্র, নিয়ার পয়েন্টে রেখে এটার আছে, বিশেষ উদ্দেশ্য আছে। এইভাবে তুমি এইটুকুকে সূত্র হিসেবে মনে রাখতে পারো। এটার জন্য আমাদের বিশেষ উদ্দেশ্য আছে, সেটা দেখাবো। মানে এটা হচ্ছে পরেরটা প্রমাণ করতে যাতে আমাদের একটু ইজি হয় সেজন্য এভাবে রাখছি। তুমি চাইলে এইখানে সূত্রটাকে এভাবে মনে রাখতে পারো। যে বললাম তো এটাও তো দরকার নাই, তোমার এই 2 লাইনের ক্যালকুলেশন করার জন্য কি তোমার এই সূত্র মুখস্থ করার দরকার আছে? সেটা না করলেও হয়। তারপরে ওই যে বইয়ের মধ্যে মাঝে মাঝে কোশ্চেনে এমসিকিউতে হচ্ছে ডাইরেক্ট সূত্রটাই জিজ্ঞেস করে যে এল এর জন্য সূত্র কি, এম এর জন্য সূত্র কি, সেজন্য। আচ্ছা, এইটুকু গেল গা। এখন ম্যাগনিফিকেশনের অবস্থা দেখি। ম্যাগনিফিকেশনের জন্য এম আছে, উপরে আছে F0, আমরা দেখছি F0/UE হয়, তাহলে F0/UE, তাহলে F0 ডিভাইডেড বাই এখন হবে UE, তাহলে FE * d ডিভাইডেড বাই FE + d। এটা সমান লেখা যায় F0/FE, ডিটাকে হচ্ছে ভিতরে যদি আমি পাঠিয়ে দিই, না ডিটাকে এখানে থাকলো, ডি থাকলো, এখানে থাকলো FE + d। এই ডিটাকে এখন আমি ভিতরে গুণ করব, বাইরের ডিটাকে ভিতরে পাঠিয়ে দেব, 1/d টা ভিতরে গুণ হবে, তাহলে আমরা পাচ্ছি F0/FE * FE ডিভাইডেড বাই d + 1, 1/d টা ভিতরে গুণ করে দেওয়া হলো। তাহলে এইটুকু সুন্দর একটা অবস্থায় পাইলাম আমরা। এখন এই জিনিসটাকে আবার হচ্ছে কি করতে হবে, m = এখন আমরা এক লাইনে লিখতে পারি F0/FE FE/d + 1, ঠিক আছে? শেষ।
এটা হয়ে গেল আমাদের নিকট ফোকাসিং এর জন্য, অর্থাৎ যদি আমরা 25 সেন্টিমিটার দূরে দেখতে চাই তাহলে ডিরেক্ট এই সূত্রটা ইউজ করলে হবে, অথবা ডিরেক্ট এই সূত্রটা ইউজ করলেও হবে। পরীক্ষার হলে এগুলা এমসিকিউতেও দিতে পারে আর কি। রিটেনে দিলে তো তুমি এইখান থেকে তো তুমি ই টাইমে 2 লাইন ক্যালকুলেশন, তো এটার জন্য আর কতক্ষণ লাগে বের করতে? 30 সেকেন্ড এই ক্যালকুলেশন করে এর মধ্যে বসাই দিলেই হইলো, অথবা তোমার যদি মুখস্থ থাকে তাহলে এর মধ্যে বসাই দিবা। কিন্তু এমসিকিউতে আসলে মুখস্থ করা ছাড়া উপায়ই নাই, এজন্য। এটা হচ্ছে নিয়ার পয়েন্ট ফোকাসিং গেল। এরপর হচ্ছে এই যে এখানে ভিই সমান আমরা দেখতে পাচ্ছি -25, -25 কে বলা হচ্ছে -d। তাহলে d সমান আসলে কত? হুদা 25 না? এই যে আমাদের সূত্র ছিল ভিই, আমরা তখন ভিই এর পরিবর্তে দেখো কি বসাইছি, -d বসাইছি কিন্তু, তাই না? তাহলে d এর ভ্যালু কত সেই জায়গায়? হুদা 25, আর মাইনাসটা আসছে এই মাইনাসের কারণে, d এর ভ্যালু -25। এখানেও d এর ভ্যালু, d এর মান কি দেওয়া থাকবে? 25ই দেওয়া থাকবে। নিকট ফোকাসিং মানে কি? হ্যাঁ, কারণ এটা তো ভিই, তুমি শুধু 25 বসাবা। যদি -25 দেওয়া থাকে তাও তুমি 25ই বসাবা। এই সূত্রগুলো তৈরি হয়েছে এমন ভাবে মাইনাসটাকে আগেই ক্যালকুলেশনে নেওয়া হয়েছে, সেজন্য তোমাকে এক্সট্রা মাইনাস দেওয়ার দরকার নাই, বুঝছি? মাইনাসটাকে আমলে নিয়েই তারপরে আমরা করছি সূত্রের প্রমাণটা। আচ্ছা, এটা গেল আমাদের নিয়ার পয়েন্ট ফোকাসিং। ইনফাইনাইট ফোকাসিং জিনিসটা কিরকম? ইনফাইনাইট ফোকাসিং এর জন্য, ইনফাইনাইট ফোকাসিং ওর ক্ষেত্রে তাহলে কি হবে? ওর জন্য একটাই কাহিনী, সেটা হচ্ছে ওর জন্য যে ভিইটা আছে সেই ভিইটা হচ্ছে ইনফিনিটিতে অবস্থিত, অর্থাৎ আমাদের ফাইনাল ইমেজ ইনফিনিটিতে থাকবে, এমন ভাবে আমরা জিনিসটাকে দেখতে চাই। হ্যাঁ, তাহলে ভিই যদি ইনফিনিটিতে থাকে তাহলে জাতীয় সূত্র অ্যাপ্লাই করে দেখি কি পরিবর্তন হয়, 1/fe। আচ্ছা, এখন ব্যাপারটা কি যে ভিইটাকে ইনফিনিটি বানাইছি, তাই না? তাহলে একটু আগে যে ডি সমান আমরা 25 বসাইতেছিলাম, এই ডি সমান এখন কত বসাইতে হবে? মাইনাস ইনফিনিটি। এটা একটু আগে যে ডি সমান আমরা 25 বসাচ্ছিলাম না, এখন ডি সমান আমরা মাইনাস ইনফিনিটি বসাই দিলেই তো আমরা অসীম ফোকাসিং এর জন্য সূত্র পাওয়া যাবো, তাই না? বুঝি? বোঝনে মনে হয়। তাহলে এইখানে ইনফিনিটি বসাইলে এইটুকের মান কত? এই ভগ্নাংশের মান কত? 0। তাহলে অবশিষ্ট থাকে কি বলতো? আর এইখানে এইটুকের মান 0 হয়ে যায়, ডি এর ভ্যালু 0 ইয়া বসালে, ইনফিনিটি বসাইলে, তাইলে কি থাকে? f0/fe। তাহলে এটার জন্য আলাদা করে কিছু লেখার দরকার নেই, মানে সূত্র বানানোর দরকার নেই, আমরা এটারে তুলে নিয়ে আসি। এখানে অসীম ফোকাসিং এর জন্য এটা হয়, তাহলে ওই এই ভিই এর জায়গায় অথবা ডি এর পরিবর্তে ইনফিনিটি বসিয়ে আমরা পাচ্ছি এল সমান, তুমি মাত্র বললা f0 প্লাস fe হয়, এবং তার কি জানি ম্যাগনিফিকেশন হয় হচ্ছে f0 ডিভাইডেড বাই fe। ঠিক আছে? এখানে একটা জিনিসের ক্ষেত্রে ব্যতিক্রম আছে, দেখো তো ব্যতিক্রমটা ধরতে পারো কিনা। ব্যতিক্রম হচ্ছে যে ম্যাগনিফিকেশনের ভ্যালুর ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করছিলাম যে কমপ্লেক্স মাইক্রোস্কোপের জন্য আইপিসের ফোকাল লেন্থ বেশি হয়। এখানে যদি ম্যাগনিফিকেশনে আইপিসের ফোকাল লেন্থ বেশি হয় তাহলে কি অবজেক্টটাকে আমরা বড় করে দেখতে পাবো না ছোট করে দেখতে পাবো বলো তো? ফোকাল লেন্থ যদি আমি আইপিসে বেশি ধরি ছোট দেখতে পাবো, কিন্তু ছোট কি আমরা দেখতে চাই? অবশ্যই চাই না। এটা ম্যাথের উপরে ডিপেন্ড করে, এক এক ম্যাথে এক এক রকম ভাবে দেওয়া থাকে। বেশিরভাগ ক্ষেত্রে টেলিস্কোপের জন্য আইপিসের ভ্যালু হয় অবজেক্ট পিসের থেকে ছোট। তাহলে যদি তোমাকে দুইটা ফোকাল লেন্থ দিয়ে দেয়, তাহলে ফোকাল লেন্থ ধরো বললো যে আইপিসের জন্য 2 আর অবজেক্ট পিসের জন্য 3, তাহলে কি বুঝবো এটা কি টেলিস্কোপ নাকি মাইক্রোস্কোপ, কমপ্লেক্স মাইক্রোস্কোপ? যদি আইপিস বড় হয় তাহলে কমপ্লেক্স মাইক্রোস্কোপ, যদি আইপিস ছোট হয় তাহলে হবে টেলিস্কোপ। মনে থাকবে? বুঝছি বুঝছি মনে হয় না বোঝার কোনো কাহিনী নাই কা। আচ্ছা, তাহলে এটা নিয়ে আমরা ছোট্ট একটা অঙ্ক করি, ছোট একটা অঙ্ক লিখি, তারপর সূত্রের মধ্যে বসাই দিব। সাপোজ ফর আ টেলিস্কোপ, f0 equals to 2 centimeters and fe equals to হচ্ছে 3 millimeters। তাহলে এই যে আমাদের fe টা অনেক ছোট হয়ে গেছে, তাহলে তো বোঝা যাচ্ছে যে এটা টেলিস্কোপ। এখন বলছে যে ফাইন্ড দ্য ম্যাগনিফিকেশন ফর নিয়ার পয়েন্ট ফোকাসিং আর টিউব লেন্থ ফর ইনফাইনাইট ফোকাসিং, এটা হচ্ছে তোমার কোশ্চেন দিছে। তাহলে ফাইন্ড এম ফর, এম তো ম্যাগনিফিকেশনে লেখা থাকবে, নিয়ার পয়েন্ট ফোকাসিং and tube length বা নলের দৈর্ঘ্য, টিউব লেন্থ ফর ইনফাইনাইট ফোকাসিং। তাহলে প্রথমটার জন্য আমাদের ম্যানুয়াল সূত্রটা ইউজ করতে হবে, ভাঙাচুরা করে করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের আছে এম নিয়ার পয়েন্ট ফোকাসিং এর জন্য, তাহলে ভিই ইকুয়ালস টু হচ্ছে আমাদের এখন -25, তাই না? অথবা ডি সমান আমরা বসাবো 25। যদি তুমি ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে চাও তাহলে ডাইরেক্ট সূত্রটা কিন্তু এইরকম,
এফ নট বাই এফ ই ইন্টু এফ ই বাই টি প্লাস 1। এটা হচ্ছে নিয়ার পয়েন্ট ফোকাসিং এর জন্য সূত্র, তাই না? মনে আছে? কই গেছিল? এই যে এটা। আচ্ছা, যদি এটা ইউজ করে আমরা মান বসায় দিতে পারবো, তাহলে এখানে হবে 2 আর এখানে হবে 0.3, যেহেতু মিলিমিটার ইউনিটে আছে। তারপরে 0.3 বাই 25 প্লাস 1, এই যে 25 বসাইলাম। দেখছো কোশ্চেনে কিন্তু বলা থাকবে নিয়ার পয়েন্ট, মানে বোঝাবে ভিইটা -25, ডিইটা হচ্ছে 25, সরি ডি হচ্ছে 25, তাহলে এখানে তখন 25 হিসাবে বসবে। এখান থেকে ভ্যালু পেয়ে যাবা তুমি 6.646 পৌনপুনিক 6 আসতেই থাকবে হয়তো। আর ইনফাইনাইট ফোকাসিং এর জন্য তাইলে পরের অংশে এটাকে লিখে দেই, ফর নিয়ার পয়েন্ট ফোকাসিং, নিয়ার পয়েন্ট, আর হচ্ছে ফর ইনফাইনাইট ওর জন্য কি চাইছে? লেন্থ। তাহলে টিউব লেন্থ কি হয়? খালি ফোকাল লেন্থ গুলোকে যোগ করে দিলেই হয়েছে, এফ ও প্লাস এফ ই। তাহলে হলো 2 যোগ 0.3, দ্যাট ইজ 2.3 সেন্টিমিটার্স। যথেষ্ট ছোট। যথেষ্ট ছোট বলতে যথেষ্ট ছোট তো আর হয় না, এত ছোট তার জিনিস হয় না। জিনিস ছোটই হয়, কিন্তু তার আশেপাশের কম্পোনেন্ট গুলো আরো অনেক কিছু দখল করে বসে থাকে, সেই জন্য দেখে মনে টেলিস্কোপ গুলো অনেক বড় বড়। বুঝতে পারছি?